নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের নীতিগত সিদ্ধান্ত, দ্রুত বিচারক নিয়োগ ও ভিকটিমদের ক্ষতিপূরণের বিধান থাকছে। আইনশৃঙ্খলা না থাকলে গণতন্ত্র অধিকার সবই অর্থহীন বললেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব পালনের মধ্য দিয়ে পুলিশকে দুর্নাম ঘোচানোর আহ্বান। ১-১১-র মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের চেষ্টা চলছে, অভিযোগ তারেক রহমানের। যৌক্তিক প্রতিবাদ অব্যাহত রাখার পরামর্শ। করোনাকালে ভ্যাকসিন আমদানির নামে ২২,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সালমান রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। অবশেষে দেশের মাটিতে হামজা চৌধুরী ভাসলেন ফুলেল শুভেচ্ছায়। লাল সবুজ জার্সি গায়ে চড়াতে প্রতীক্ষা আর কয়েকদিনের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শিশু ধর্ষণের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হচ্ছে। বলাৎকারকে ধর্ষণের অন্তর্ভুক্ত সহ ধর্ষণের সংজ্ঞা সুনির্দিষ্ট করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আজ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সংশোধিত আইনে জোরপূর্বক ধর্ষণের মামলার বিচারের সময়ও কমানো হয়েছে। রকুনুজ্জামানের রিপোর্ট। দেশব্যাপী ধর্ষণ, নারীদের পোশাক, চলাফেরা নিয়ে মোরাল পুলিশিং সহ সর্বোপরি নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সংশোধন করা হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইন। সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন সংশোধনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংশোধনীর বিস্তারিত নিয়ে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংশোধিত আইনে বলাৎকারকে ধর্ষণ হিসেবে দেখানো সহ ধর্ষণের সংজ্ঞার ব্যাপ্তি বাড়ানো হয়েছে। ধর্ষণের মামলার ডেফিনেশন পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক না, যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। এছাড়া ধর্ষণের সংজ্ঞাটাকে ওয়াইড করা হয়েছে, বলাৎকারকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। শুধুমাত্র প্রকৃত পেনিট্রেশন না, যদি অন্য কোনো বস্তু ব্যবহার করা হয় বা আপনার পায়ুপথে বা যে কোনোভাবে যদি ধর্ষণ করা হয়, সেটাও আমরা ধর্ষণের শাস্তির আওতায় আনছি। এটা আপনারা যে কোনো ফর্মে যদি ধর্ষণ হয়, এটা আমরা ওয়াইড করে দিচ্ছি। ধর্ষণের বিচারের ক্ষেত্রে ডিএনএ রিপোর্টের বাধ্যবাধকতা শিথিল, বিচারের সময় কমানো সহ বিচারকে আরও সহজ করা হয়েছে সংশোধিত আইনে। সম্মতি নিয়ে, প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক, সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার, সেটা একটা আলাদা অপরাধ। আর হচ্ছে সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে, সেই ধর্ষণের ঘটনাগুলার আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম, সম্মতি ব্যতিরেকে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দিলে সংশোধিত আইনে বিচারক স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ার বিধানও রাখা হয়েছে নতুন আইনে। সরকার মাজার ভাঙার বিরুদ্ধে রিঅ্যাক্টিভ অবস্থানে ছিল, গ্রেফতার হয়েছে, দোষী ব্যক্তিদেরকে আইনের মুখোমুখি করা হচ্ছে। কিন্তু এখন সরকার সকলের উদ্দেশ্যে সতর্ক করে দিয়ে বলতে চায় যে এই মাজার ভাঙার ব্যাপার সরকার আর কোনোভাবেই গ্রহণ করবে না। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পুলিশকে অবহেলা করে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশ গড়া যাবে না বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলা না থাকলে গণতন্ত্র অধিকার সবই অর্থহীন হয়ে পড়বে বলে মনে করিয়ে পুলিশকে আইন অনুযায়ী চলার কড়া নির্দেশনা দেন অধ্যাপক ইউনূস। বলেন, বিগত সময় পুলিশের যে বদনাম হয়েছে, নতুন বাংলাদেশে আইনের প্রতিপালনের মধ্য দিয়ে সেই অবস্থা থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে। রকুনুজ্জামানের আরেকটি রিপোর্ট। সোমবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের পুলিশ সুপার থেকে শুরু করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বক্তব্য শুনেন প্রধান উপদেষ্টা। নারী, সংখ্যালঘু থেকে সংশ্লিষ্ট সব ইস্যুতে উঠে আসে প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা। গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ।
অন্ধকার যুগের প্রধান সহযোগী হিসাবে পুলিশের যে বদনাম হয়েছে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন আর কাজের মধ্য দিয়ে তা থেকে বেরিয়ে আসার নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল, নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে হয়, কাজে কাজ করেছে, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছে, করেছে, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করব। আমাদেরকে অনেক দোষ দেয়, আমরা দেখিয়ে দেব মানুষ খারাপ না, আমরা খারাপ মানুষের পাল্লায় করেছিলাম, আমরা সে খারাপ মানুষ থেকে বের হয়ে এসেছি, আমরা ভালো মানুষ, আমরা দেখো কি করতে পারি। সেই দৃঢ় চিন্তাটা মাথার ভিতরে রাখতে হবে যে আমরা একটু দেখিয়ে ছাড়বো। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মেট্রোপলিটন পুলিশ, ক্রাইম টিম সহ পুলিশের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 111-এর মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের ষড়যন্ত্র হচ্ছে, এর বিরুদ্ধে যৌক্তিক প্রতিবাদ অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি। বলেন, 2.5 বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়ে রাষ্ট্র মেরামতের কথা বলেছে বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, এখনো দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 111-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, 2.5 বছর আগেই বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে, যে কোনো চোখ রাঙানির বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলেছে বিএনপি নেতা কর্মীরা। বিএনপি রাজনীতি তো করে জনগণের জন্য, দেশের জন্য, এবং তখনই আমরা অনুধাবন করতে সক্ষম হয়েছি। 2017 সালে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। কেন? কারণ আমরা বুঝতে পেরেছি স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী, পতন হতেই হবে, এর বাইরে কোনো রাস্তা নেই। এবং পতন হওয়ার পরে তারা দেশকে যে অবস্থায় নিয়ে গেছে, দেশকে, রাষ্ট্রকে মেরামত করতে হবে, গড়ে তুলতে হবে। 20-22 কোটি মানুষের দেশ, আমরা যদি সঠিক পরিকল্পনা না নেই, সঠিক প্ল্যানিং না দেই, এই দেশকে গড়ে তোলা সম্ভব না। বিএনপি সবসময় দুর্নীতির বিরুদ্ধে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও বিএনপির নিয়ত খারাপ ছিল না। তাই 2001 সালে বিএনপি জনগণের মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়নি। ভবিষ্যতেও জনগণের কল্যাণের কথা সবার আগে গুরুত্ব দেওয়ার কথা বলেন তারেক রহমান। দুর্নীতি নির্মূল হোক। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি 16 বছরের আন্দোলন আর জুলাই অভ্যুত্থান নিয়ে উপদেষ্টারা বিভাজন সৃষ্টি করছে, এমন অভিযোগ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। প্রভাবশালী অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে না বলেও অভিযোগ তার। এদিকে দেশে শৃঙ্খলা ফেরাতে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শুভ মাহফুজের রিপোর্ট। নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী মহিলা দল। সমাবেশ থেকে মাগুরায় শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনে জড়িতদের দ্রুত দৃশ্যমান শাস্তির দাবি জানান মহিলা দলের নেতারা। আইনে যদি কারাদা করে ইসলামিক আইনে করুন আপনারা, ইসলামী আইনে আছে যে জনসম্মুখে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তাহলে তাই করুন, জনগণের হাতে ছেড়ে দিন। দুর্নীতিবাজ আর টাকাওয়ালারাই সমাজে সকল অপরাধ ঘটাচ্ছে উল্লেখ করে তারা কেন গ্রেপ্তার হচ্ছে না এমন প্রশ্ন বিএনপি নেতাদের। বিগত 16 বছরে বিএনপির আন্দোলন আর আত্মত্যাগের কথাও তুলে ধরেন তারা। আমরা উপদেষ্টা সাহেবদেরকে বলবো যে আপনারা এগুলোকে এই 15 বছর 16 বছরের আন্দোলন আর জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করছেন কেন? এটা তো সব রক্তস্রোত একই সমুদ্রের মোহনায় গিয়ে মিলিত হয়েছে এবং তার এই মোহনার এই মিলিত স্রোতেই শেখ হাসিনা আজকে পালিয়ে গেছে। সরকারের দোষর যারা, তাদেরকে দেখি আমরা তাদের এখনো বিভিন্ন ভালো জায়গায় পদায়ন হচ্ছে। কেন এটা হচ্ছে? আপনারা তাহলে কি করছেন? আপনারা আইন শৃঙ্খলাকে বসে নিয়ে আসুন। যদি আইন শৃঙ্খলা না রাখতে পারেন তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হবে।
এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ ও স্বৈরাচাতুরিতে সহায়তা করেছে ভারত। শেখ হাসিনাকে বাংলাদেশে 18 কোটি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে বহু মায়ের বুক খালি করে দিয়েছেন। সেই জন্য ভারত, আপনাকে আমরা সমর্থন দিতে পারি না। অন্তর্বর্তী সরকারকে সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বড় পরিসরে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে চাইলে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে মনে করে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রবাসী ভোট ও নির্বাচন নিয়ে ওআইসি-ভুক্ত 19 দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন অতীতের পথে হাঁটতে চায় না, তাই প্রবাসীদের ভোটদানের ব্যবস্থায় গুরুত্ব দিচ্ছে। তাদের ভোট দিতে যাতে কোনো ঝামেলায় পড়তে না হয় সেজন্য আইনগত বিষয়টি দেখবে কমিশন। নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে 3টি পদ্ধতি নিয়েছে: পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোট। এর মধ্যে প্রক্সি ভোট মন্দের ভালো বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। বৈঠকে রাষ্ট্রদূতদের কাছ থেকে প্রবাসীদের ভোটদানের বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে, তবে অনলাইন ও ডিজিটাল পদ্ধতিতে ভোটদানে তাদের অভিজ্ঞতা ভালো নয় বলেও জানায় মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা। অনেক দেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান নির্বাচন কমিশনার। অনলাইন বা ডিজিটাল ভোটিংয়ে তাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এবং আমরা কোনো সহায়তা নিতে পারি কিনা। এখানে দু একজন, যেমন ইজিপ্টের রাষ্ট্রদূত আমাদেরকে যেটা জানালেন যে তাদের অনলাইন ভোটে তাদের অভিজ্ঞতা ভালো নয়। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশান বা সব অপশানের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। করোনা ভ্যাকসিন আমদানির নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ আমলাদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে দেশীয় প্রতিষ্ঠান বঙ্গভ্যাক্সকে টিকা উৎপাদনের সুযোগ না দেওয়ার অভিযোগের সত্যতাও পেয়েছে সংস্থাটি। দীর্ঘ 5 বছর পর এসব বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। রিপোর্ট ফররুক বাবুর। করোনার ভয়াল থাবায় যখন মৃত্যু ভয়ে মানুষ, তখন রোগটির প্রতিষেধক নিয়ে লুটপাটের বাণিজ্যে মেতে ওঠার অভিযোগ ওঠে আওয়ামী লীগ সরকারের দায়িত্বশীলদের বিরুদ্ধে। সে সময় মানুষের ভয়কে জয় করার বার্তা নিয়ে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক বঙ্গভ্যাক্স নামে ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। কিন্তু আলোর মুখ দেখেনি দেশীয় প্রতিষ্ঠানটির এই উদ্যোগ, যার নেপথ্যে নাম আসে সালমান এফ রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের। গ্লোব বায়োটেককে ভ্যাকসিন বানাতে হলে বেক্সিমকো ফার্মাকে পার্টনার করার প্রেসার দেওয়া হয়। এ কারণেই থেমে যায় দেশীয় প্রতিষ্ঠানটির ভ্যাকসিন তৈরির উদ্যোগ। অসাধু সিন্ডিকেটের শক্তির বলয়েই প্রায় 400 কোটি টাকা ব্যয়ের পরও আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে 22,000 কোটি টাকা লোপাট করে সালমান এফ রহমানের সিন্ডিকেট। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের লুকায়িত সম্পদের সন্ধানে গাজীপুর সহ দেশের কয়েকটি জেলায় চিঠি পাঠিয়েছে দুদক। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য 50 লাখ টাকার বেশি মুনাফার ক্ষেত্রে আরোপিত 15% গেইন ট্যাক্স মওকুফ চাওয়ায় ডিএসসি চেয়ারম্যানকে এক হাত নিলেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, কর সুবিধা দিয়ে পুঁজিবাজারে কোনো লাভ হয়নি। বাজার ধসের জন্য আইসিবির ভূমিকাকে দায়ী করেন তিনি। বলেন, শেয়ার বাজার কখনোই অলিগার্কদের জন্য হতে পারে না। জিয়াউল হক সবুজের রিপোর্ট। প্রচলিত আইন অনুযায়ী শেয়ার বিক্রি করে বছরে 50 লাখ টাকার বেশি মুনাফা করলে বাড়তি আয়ের ওপর 15% হারে গেইন ট্যাক্স দিতে হয় বিনিয়োগকারীদের। দীর্ঘদিন মন্দায় থাকা বাজার টেনে তুলতে নতুন বাজেটে সেই গেইন ট্যাক্স পুরোপুরি মওকুফ চাই ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমরা আবেদন রাখবো যে এটাকে 0% আগামী বছরের জন্য করা যায় কিনা,
যেটা 50,000-এর উপরে, এটা যদি হয় মানে আমাদের বিনিয়োগকারীদেরকে যদি আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর নির্ভর করি তাহলে আসলে মার্কেট তার গতিশীলতা পাবে না। ডিএসসির এই প্রস্তাব শুনেই চটেছেন এনবিআর চেয়ারম্যান। গেইন ট্যাক্স মওকুফের দাবি অযৌক্তিক জানিয়ে তিনি বলেন, কর সুবিধা দিয়ে কোনো লাভ হয়নি পুঁজিবাজারে। আপনাদের যে দাবিটা এটা খুবই ইনডিসেন্ট দাবি মনে হচ্ছে। 50 লাখ টাকা পর্যন্ত মাপ, যেখানে লাভই হচ্ছে না কারো। খেয়াল করেন, তাহলে আপনার মার্কেটটা কাদের জন্য করতে চাচ্ছেন? তার মানে হলো আপনি এখানে একদম অলিগার্কদের জন্য করতে চাচ্ছেন। তারা এখান থেকে এসে মানে যেভাবে হোক প্রফিট করে নিয়ে যাবে, একটা পয়সাও ট্যাক্স দিবে না, এবং এটা তো জিরো সাম গেম মার্কেটে। যারা বছরে 100 কোটি টাকা ইনকাম করতে পারবে আপনাদের হিসাবে, তাদেরকে মাফ করে দিতে হবে। আপনি তো যত কোরামিনই দেন না কেন, আপনি যত বেনিফিটই দেন না কেন, আপনি তো যারা এখান থেকে ঠকে গেছে তাদেরকে কিভাবে আনবেন? এনবিআর চেয়ারম্যান বলেন, পুরনো বিনিয়োগকারীদের 70% বিনিয়োগই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে দুর্বলতা দূর করতে সুশাসন নিশ্চিতের তাগিদ দেন তিনি। আমরা তো সারা জীবন ধরে অব্যাহতি দিলাম, কোথাও তো আগাতে পারলাম না। মানে ট্যাক্স এক্সামশনের প্রশ্নটা কেন আসে? সবার আগে প্রথম দাবি হলো ট্যাক্স হলিডে। ওয়াই? আপনি 100 টাকা লাভ করলেন, তাও 50 লাখের উপরে গেলে আপনি 15 টাকাও দিবেন না। আপনি বলছেন এগুলা এই রোগ থেকে আমাদেরকে সরতে হবে। এটাও কিন্তু গভর্নেন্সের সমস্যা। কিন্তু বৈঠকে বিমা খাতের উদ্যোক্তারা নৌ পরিবহন খাতকে ইন্স্যুরেন্সের আওতায় আনতে নীতি সহায়তার সুপারিশ করেন। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর অভিজাত রেস্টুরেন্ট আর ঐতিহ্যবাহী এলাকাগুলোর পাশাপাশি ফুটপাতেও চলছে ইফতার বেচা কেনার ধুম। নানা স্বাদের বাহারি রকমের ইফতারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা ফুটপাতের দোকানগুলোতে। নিম্ন আয়ের মানুষই এসব দোকানের বেশিরভাগ ক্রেতা। গালমান শফির রিপোর্ট। প্রতি বছর রমজান মাস এলেই ব্যস্ত হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন অলিগলি। ক্ষুদ্র ব্যবসায়ীরা ফুটপাত দখলে নিয়ে ইফতারের পসরা সাজিয়ে বসেন। মহানগরীর বহু মানুষ ইফতার কেনেন এই দোকানগুলো থেকে। নানা স্বাদের বাহারি খাবার পাওয়া যাচ্ছে এসব দোকানে। রয়েছে ইফতারের নিয়মিত আইটেম, ছোলা, পেঁয়াজু, বেগুনি, ঘুমনি, সবজি পাকুড়া, আলুর চপ ও জিলাপি। তবে নিম্ন আয়ের মানুষই এসব দোকানের ক্রেতা বলে জানান দোকানিরা। বলেন, দামও আগের মতোই রয়েছে, বাড়ানো হয়নি। আসলে এখানে তো সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষই আসা যাওয়া করে, আর বিশেষ করে যারা ওই নিম্ন শ্রেণীর মধ্যে আছে, মধ্যবিত্ত, তারাও আসে কম বেশি আর কি। কয়েক বছর ধরে আমরা ব্যস্ত আছি, একদমই ব্যস্ত আছি। বিক্রেতাদের কেউ বলছেন বিক্রি ভালো, আবার কেউ বলছেন ক্রেতার সংখ্যা কম। আমার সেল 8-10 হাজার সেল হয় বার্থডে। বেশি কিনা তো আছে টুকটাক, হালকা পাতলা, আগের মতন নাই। ক্রেতারা বলেছেন, ফুটপাতের দোকান হলেও খাবারের মান স্বাস্থ্যসম্মত আর দামও সহনীয়। আল্লাহর রহমতে এবারকার গতবার চেয়ে এবারকার অনেক দাম কম আছে, আমরা অনেক দিক দিয়ে খুব উপকার পাচ্ছি। কেজি 300 করে নিচ্ছে জিলাপি। হ্যাঁ, আরেকটু কম হলে বেটার হয়, কিন্তু মার্কেট তারপর ক্যাশ ঠিক আছে, কিন্তু আরেকটু কম হলে ঠিক হয় সবার জন্য। এটা আমরা নিতে পারছি, কিন্তু গরিবরা তো নিতে পারছে না, তাই না? যে ফুটপাত থেকে কিনতেছি, এখানে ফুটপাত হলেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর দামটা একটু আমাদের কম। নিম্ন আয়ের মানুষ আমাদের কাছে সাধ্যের ভিতরে বিদায় আমরা এখান থেকে নিতেছি আর কি। আমার কাছে এখন পর্যন্ত সহনীয় ইফতারের মূল্য, খাবারের মানও ভালো, খারাপ বললে হ্যাঁ, দাম ভালো, মানও ভালো আছে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান হলো। লাল সবুজ জার্সি গায়ে চড়াতে হামজা দেওয়ান চৌধুরী পৌঁছেছেন বাংলাদেশে। দুপুরে সিলেট বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার। বিমানবন্দর থেকে হবিগঞ্জে তার বাড়ি পর্যন্ত পথে পথে জনসমুদ্র। হামজা ভাসলেন ফুলেল শুভেচ্ছায়। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। সিলেট বিমানবন্দরে এত মানুষের সমাগম এর আগে আর কখনো হয়নি। হবিগঞ্জে হাজারো লোকের ভিড়, যেন রাজনৈতিক জনসভা। সবকিছুই একটি মানুষের জন্য। তিনি হামজা দেওয়ান চৌধুরী, বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার। অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে। তার যে পদচিহ্ন, এটা মানে ফলো করে অন্যান্য ফুটবলাররা আসতে আগ্রহী হবে, এটা আমরা আশা করতেছি ইনশাআল্লাহ। এবং আমরা আশাবাদী যে বাংলাদেশ দলে সব মিলিয়ে অনেক বেশি একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব, এবং সেখানে খেলার পরে উনি সিদ্ধান্ত নেন যে উনি বাংলাদেশের নাগরিকত্ব নেবেন। এবং এটা জানার পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা উন্মাদনা এবং আনন্দ একটা উচ্ছ্বাস সৃষ্টি করেছে যে ফুটবলে মনে হয় যে আবারও সুদিন ফিরে আসলো বাংলাদেশ। এবং আমি আশা করি যে হামজা বাংলাদেশে আসার পর সিলেট না শুধু গোটা বাংলাদেশেই একটা উন্মাদনা সৃষ্টি হবে।
রবিবার ম্যাচ খেলে উঠেছেন বাংলাদেশের বিমানে 11 ঘন্টার ভ্রমণ শেষে পা রেখেছেন সিলেটের মাটিতে। ভক্তদের উষ্ণ সংবর্ধনায় ভুলে গেছেন ক্লান্তি। ইংল্যান্ডে জন্ম, বড় হয়েছেন বিলেতে, তবে বাড়িতে বাঙালি বাতাবরণ। সিলোটি মাতে ভালোই মাতেন। এসে দিলেন ভারতের বিপক্ষে জয়ের ঘোষণা। এর আগেও বাংলাদেশে এসেছেন, এবার এলেন দীর্ঘ 11 বছর পর। ছেলেবেলায় এসেছেন বাবা মায়ের হাত ধরে, এবার পা রাখলেন প্রিয় সহধর্মিণীর হাতে হাত রেখে। পুত্রবধূ প্রথমবার এসেছে শ্বশুর বাড়ি, তাকে বরণ করতে ফুলের ডালা হাতে পরিবার ও হবিগঞ্জবাসী। বাবার মুখে গর্বের হাসি, ভক্তদের ভালোবাসার প্রতিদান দেখার প্রত্যাশা। বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা এবং বাংলাদেশের মানুষ তার প্রতি ভালোবাসা, এটার মাধ্যমে আজকে সবাই মিলন হয়েছে, সবাই একসাথে বাংলাদেশে আসছে। ইনশাল্লাহ আগামী 25 তারিখে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের পক্ষে সে খেলবে। আর ইনশাল্লাহ আশা করতেছি, আমরা দোয়াও করতেছি সেটা জয় নিয়ে আসতে পারে বাংলাদেশের জন্য। আগামী 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরী। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। নির্বাচন কমিশন অতীতের ভুলে ফিরতে চায় না, ভালো পথে একটি গণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করতে চায় বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, বড় পরিসরের প্রবাসীদের ভোট নিতে হলে প্রক্সি পদ্ধতির ভোটে যেতে হবে। দুপুরে নির্বাচন ভবনে ওআইসি-ভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সাথে বৈঠকের পর এসব কথা বলেন তিনি। এ সময় মালয়েশিয়ার হাইকমিশনার বলেছেন, বাংলাদেশের চলমান নির্বাচন ব্যবস্থা সহ সকল সংস্কারের সমর্থন আছে তাদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। প্রবাসী ভোট ও নির্বাচন নিয়ে ওআইসি-ভুক্ত দেশগুলোর সঙ্গে সোমবার বৈঠক করে নির্বাচন কমিশন। সোমবার সকাল 11টায় কমিশন ভবনে আসেন 19টি দেশের মিশন প্রধানরা। বৈঠকে কমিশনের বর্তমান কার্যক্রম, গণতান্ত্রিক উত্তরণ এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন জানায়, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এ 3টি পদ্ধতি বিবেচনায় নেওয়া হয়েছে। অনলাইন ভোটিং মিশর ও পাকিস্তান বন্ধ করে দিয়েছে। প্রক্সি ভোটিং ইউরোপের কিছু দেশে চালু আছে, যা বাস্তবসম্মত একটি বিকল্প হতে পারে বলে মনে করছে কমিশন। অনলাইন বা ডিজিটাল ভোটিংয়ে তাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এবং আমরা কোনো সহায়তা নিতে পারি কিনা। এখানে দু একজন, যেমন ইজিপ্টের রাষ্ট্রদূত আমাদেরকে যেটা জানালেন যে তাদের অনলাইন ভোটে তাদের অভিজ্ঞতা ভালো নয়। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশান বা সব অপশানের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে, এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। বৈঠকে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আগ্রহ প্রকাশ করেছেন, তবে এখনও আনুষ্ঠানিকভাবে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। ওনার পাশাপাশি আরও অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা ওরকম ফর্মালি তো এখনও পর্যন্ত অবজারভারের জন্য আমরা চিঠি পুট আউট করি নাই, এটা ইন ডিউ কোর্স অফ টাইম করা হবে। তবে আমরা ধারণা করি তারা সবাই আগ্রহী হবেন। বৈঠক শেষে নিজেদের অভিমত ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার সুহাদা উসমান। বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ নির্বাচন ও সংস্কার কার্যক্রমে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। All the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms, and Malaysia is willing to share its experience especially for the overseas voters, for a free, fair and credible election. ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ, অংশগ্রহণমূলক হবে বলে ওআইসি প্রতিনিধিরা আশা প্রকাশ করেন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এমআরটি পুলিশ সদস্যদের হাতে মেট্রো রেলের 4 কর্মী লাঞ্ছিত হবার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। বহিষ্কার করা হয়েছে 2 পুলিশ সদস্যকে। বিকেল 10টার পর থেকে টিকিট কাউন্টার চালু করেছে ডিএমটিসিএল কর্মকর্তা কর্মচারীরা। এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল এর কর্মকর্তা ও কর্মচারীরা জানান, রবিবার বিকেল 5:15টার দিকে ডিএমটিসিএল এর 4 জন কর্মী এমআরটি পুলিশের হাতে মৌখিক ও শারীরিক লাঞ্ছনার শিকার হন। এর ঘটনার প্রতিবাদে অভিযুক্ত পুলিশ সদস্যকে স্থায়ীভাবে বরখাস্ত এবং
ঘটনার সাথে জড়িত সকল পুলিশ সদস্যকে শাস্তি ও প্রকাশ্যে ক্ষমাসহ 6 দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করে মেট্রো রেল কর্মকর্তা কর্মচারীরা। কর্তৃপক্ষের আশ্বাসে 3 ঘণ্টা পর সচল হয় মেট্রো রেল। ইন্টারনালি একটু আমাদের নিজস্ব কিছু হয়েছিল, একটা ইনসিডেন্ট হয়, ওটার পরিপ্রেক্ষিতে আমরা রাত্রে 12টা-1টা পর্যন্ত ছিলাম এখানে, কিন্তু তখন পর্যন্ত অন্য কিছু কার কর্মবিরতি বা অন্য কিছু জানানো হয় নাই। সকালে একটা প্রেস রিলিজ দেখি, প্রেস রিলিজটা কীভাবে গেল এটা আমি জানি না, অ্যাজ এ এমডি আমি জানি না এটা প্রেস রিলিজ কে দিয়েছে, ঠিক আছে। বাট তখন সকালে আমরা 8টা 8:30 পর্যন্ত একটু অসুবিধা হয়েছে সার্ভিসে, তারপরে সবাই কাজে যোগদান করেছে ঠিকঠাক মতো। সকালে হয়তো 2-1 জন প্যাসেঞ্জার তখন একটু গেট খোলা ছিল আমাদের, ভিতর থেকে গেছে বিনা টিকেটে। 3 সদস্যের মিনিস্ট্রি থেকে হাই পাওয়ার কমিটি একটা করে দেওয়া হয়েছে অলরেডি, যেখানে পুলিশ থাকবে, আমি থাকবো বা আমরা টিম থাকবে, আর মিনিস্ট্রি থেকে লোক থাকবে। বরগুনায় মেয়ের ধর্ষণের বিচার চেয়ে মামলার পর হত্যার শিকার মন্টু দাসের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সহায়তা দেওয়া হয়। এদিকে অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মন্টু দাসের বাড়িতে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান তারা। ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। মন্টু দাসের পরিবারের হাতে তুলে দেন নগদ 1 লাখ টাকা। এদিকে মন্টু দাসের পরিবারের সাথে দেখা করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানও। সকালে হেলিকপ্টারে বরগুনা পৌঁছান তিনি। নিহত মন্টু দাসের পরিবারের খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের বলেন, হত্যা, ধর্ষণ, নিপীড়নের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। বাহারি ইফতারে রোজা পালন এক চিরচেনা দৃশ্য, তবে সবাই এই দৃশ্যের ভাগিদার হতে পারেন না। পেশাগত দায়িত্বের কারণে ঠিকমতো ইফতার করা হয় না সিকিউরিটি গার্ডদের। পরিবার পরিজনদের ছেড়ে থাকা এই মানুষগুলোর খোঁজ খবরও নেন না কেউ। ব্যাংকপাড়ার সিকিউরিটি গার্ডদের নিয়ে শুভমা খানের রিপোর্ট। প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে এই মানুষগুলোর চোখের সামনে। এক একটি ব্যাংকে বা এক একটি বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডগুলোর ইফতারির খোঁজ নেয় না কেউই। প্রতিষ্ঠান বা কোনো কর্মকর্তার নজরে আসে না এই মানুষগুলো। তাই তো তাদের ইফতারি সারতে হয় নিজেদের অর্থেই। ব্যাংকপাড়ার মানুষগুলো অফিস শেষে বাসায় ফিরে বাহারি রকমের খাবার দিয়ে পরিবারের সাথে ইফতার করেন। তাদের প্রতিষ্ঠানেই গার্ডের দায়িত্বে থাকা এই মানুষগুলো কি দিয়ে ইফতার করছেন তা একবারও জানতে চান না। ইফতারের দোকান আছে, এখানে ওরা বানায় ওগুলো। আপনাদের খোঁজ এই কোম্পানি বা এই কর্তৃপক্ষ রাখে কিনা? না না, কোনোদিনও আসে না, জিজ্ঞেস করে না। এমনি আমাদের জিজ্ঞাসা করে যে আমরা কি করতেছি, কেমন আছি না আছি, এটা জিজ্ঞাসা করে আমাদেরকে। আমাদের কোম্পানি আমাদের ইফতার করে না। যেখানে মসজিদ আছে মসজিদ ইফতার করি। আমরা এখানে 3 জন আছি। পরিবার তো দেশে, পরিবারের সাথে ইফতার করা হয় না। রাষ্ট্রের হাজার কোটি টাকার সম্পদ পাহারা দিলেও সাদামাটাভাবেই ইফতার করতে হয় তাদের। কখনো দৌড়ে গিয়ে পাশের মসজিদের ইফতারিতে অংশ নেন কেউ কেউ। আমরা নিজে টাকা দিয়ে কিনে না খাই ইফতার, এই বাজারে যা পাই, আলু চপ, বেগুনি, পেঁয়াজ, শরবত। অফিসাররা খেয়াল রাখে বলতে মানে ওনারা তো ওনারার ইয়াতে আছে, আমরা আছি আমরার ইয়াতে, ওই হিসাবে ওইরকম আর কি। মাঝে মাঝে ওই যে সংস্থা আছে এই সাইডে, মাঝে মাঝে যাই দিলখুশার সমাজ উন্নয়নে, তারা করায়। ত্যাগ ও সংযমের মাহাত্ম্য নিয়ে প্রতি বছর আসে রমজান, কিন্তু ত্যাগের নজির সর্বত্র এখনো গড়ে ওঠেনি। এবারের রমজানে দূর হোক সব ভেদাভেদ, সমাজে প্রতিটি স্তরে গড়ে উঠুক ইসলামী অনুশাসন, এমনটাই প্রত্যাশা খেটে খাওয়া মানুষগুলোর। সিকিউরিটি গার্ডদের বেশিরভাগ বয়সী 60 ঊর্ধ্ব। এসব মানুষগুলো কি দিয়ে ইফতার করেন তার খোঁজ রাখেন না খোদ কোম্পানি, খোঁজ রাখেন না ব্যাংকের কোনো কর্মকর্তাও। সাদামাটাভাবেই এদের ইফতার করতে হয় ব্যাংকের নিচেই। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। ঈদ যত এগিয়ে আসছে, ক্রেতাদের চাপ বাড়ছে রাজধানীর মার্কেট ও বিপণী বিতানগুলোতে। ক্রেতাদের সামর্থ্য ও রুচি বুঝে পোশাকের কালেকশন বাড়াচ্ছে বিভিন্ন ফ্যাশন হাউস ও দোকানগুলো। দোকানিরা জানালেন, এবারের ঈদে পাকিস্তানি ব্র্যান্ডের স্টিচ আনস্টিচ 3 পিস কাপড়ের বিক্রি বেশি। গরমের কথা মাথায় রেখে পোশাক কেনার সময় স্বস্তি আর স্বাচ্ছন্দ্যের দিকটিও গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। ঈদ এগিয়ে আসায় বাজারে ক্রেতার উপস্থিতি বাড়তে শুরু করেছে। বয়স আর ভিন্ন ভিন্ন রুচির কথা মাথায় রেখে নানা ডিজাইনের পোশাকের সম্ভারে দোকানগুলো সেজে উঠেছে। যেহেতু এখন খুবই লেটেস্ট কালেকশনস আসছে,
তো আমি একটু হালকা ডিজাইনের মধ্যে গর্জিয়াস কোনো একটা লাইট কালারের মধ্যে ড্রেস দেখছি। এবার বেশি কাস্টমারদের চাহিদা হচ্ছে আপনার লাক্সারি শিফন পার্টি ওয়্যারগুলো, বাট তার পাশাপাশি হচ্ছে সুতিরও ভালো একটা চাহিদা আছে, যেটা আমাদের ট্রেডিশনাল মার্কেট সবসময়ই আসলে আমাদের সেই আইটেমগুলোর উপরেই ফোকাস থাকে। সো ট্রেডিশনাল আইটেম এর পাশাপাশি আসলে আমাদের কিছু ফ্যান্সি আইটেম যেটা লাক্সারি শিফনের মধ্যে, সেটারও ভালো চাহিদা। বিক্রেতারা বলছেন ক্রেতাদের পছন্দ আর চাহিদাকে গুরুত্ব দিয়ে পোশাকের কালেকশন বাড়িয়েছেন তারা। মেয়েদের জন্য আনস্টিচ থ্রি পিসে এবার বাজারে বেশ চাহিদা রয়েছে পাকিস্তানি ডিজাইনের পোশাকের। এবার ঈদের মার্কেটে পাকিস্তানি যেগুলো আমাদের কালেকশন আছে, পাকিস্তানি অরিজিনাল, পাকিস্তানি কিছু ইন্সপায়ার্ড কালেকশন আছে, এই কালেকশনগুলো চাহিদা মার্কেটে অনেক বেশি। বিভিন্ন ব্র্যান্ডের থ্রি পিসের কাপড় আর ডিজাইনে রয়েছে বৈচিত্র্য। এরই মধ্যে সেরাটি বেছে নিতে এর দোকান ঘুরছেন ক্রেতারা। আমরা যারা উইমেন আছি সবার আগে কিনি ফ্যামিলি মেম্বার্সদের জন্য, সবার প্রথমে বাচ্চাদের জন্য, বাচ্চাদেরটা কেনা শেষ হলে মুরব্বীদের জন্য, আর এর ফাঁকে ফাঁকে দেখতে থাকি, নিজের জন্য সবার শেষে কিনি। ঈদ যত এগিয়ে আসবে বাজারে ক্রেতাদের ভিড় ততই বাড়বে বলে আশা দোকানীদের। কাস্টমারের ডিমান্ড অনুযায়ী মানে কি ধরনের চাচ্ছে সব রকমই আমাদের এখানে আছে। গোলাম মনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের নীতিগত সিদ্ধান্ত, দ্রুত বিচারক নিয়োগ ও ভিকটিমদের ক্ষতিপূরণের বিধান থাকছে। আইন শৃঙ্খলা না থাকলে গণতন্ত্র অধিকার সবই অর্থহীন বললেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব পালনের মধ্য দিয়ে পুলিশকে দুর্নাম ঘোচানোর আহ্বান। ১/১১-এর মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের চেষ্টা চলছে, অভিযোগ তারেক রহমানের। যৌক্তিক প্রতিবাদ অব্যাহত রাখার পরামর্শ। করোনাকালে ভ্যাকসিন আমদানির নামে ২২,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সালমান রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। অবশেষে দেশের মাটিতে হামজা চৌধুরী ভাসলেন ফুলের শুভেচ্ছায়। লাল সবুজ জার্সি গায়ে চড়াতে প্রতীক্ষা আর কয়েকদিনের। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাই।